আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা আশ্রয় নিয়ে মধ্যপ্রাচ্যের যে দেশের সঙ্গে কথাবার্তা শুরু ভারতের। সীমান্তের ভারতীয় চোরা কারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, তারপর যা ঘটল। যেভাবে 5 তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল আয়না ঘর। জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা বললেন মির্জা ফখরুল। বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিবকে নিয়ে সমালোচনার ঝড়, যে কারণে পদত্যাগ করেন সোহেল তাজ। কেন এখনো চূড়ান্ত বিজয় আসেনি? বাংলার আকাশে শকুন উড়ছে জামায়াত আমির। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শেখ হাসিনার আশ্রয় নিয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে কথাবার্তা শুরু ভারতের। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিন তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। 5ই আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়তে শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র 45 মিনিট। ভারতের সর্বশেষ সরকারি বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার এবারে ভারত আসাটা ছিল সাময়িক। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত 6 আগস্ট দেশের পার্লামেন্টের বাংলাদেশ সব পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে প্রসঙ্গে ফর দ্য মোমেন্ট কথাটা ব্যবহার করেছিলেন এবং তারপর থেকে সরকার আর এই বিষয়ে নতুন কোনো ভাষ্য দেয়নি। তার কারণ হলো শেখ হাসিনাকে নিরাপদ কোনো তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা এখনো পুরো দস্তুর অব্যাহত রয়েছে। তবে সেটা যদি চট করে সফল নাও হয়, তাহলে দিল্লিও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে যতদিন খুশি ভারতে রাখতে কোনো দ্বিধা করবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথায়, উই আর হোপিং ফর দ্য বেস্ট, প্রিপেয়ারিং ফর দ্য ওয়েস্ট। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ভারত এখনো আশা করছেন শেখ হাসিনার ক্ষেত্রে সবচেয়ে ভালোটাই ঘটবে, কিন্তু সেটা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে সবচেয়ে খারাপটার জন্য দিল্লি প্রস্তুত থাকবে। বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমেই বাধাপ্রাপ্ত হওয়ার পর ইউএস, সৌদি আরব ও ইউরোপের এই একটি ছোটখাটো দেশের সঙ্গে ভারত এই বিষয় নিয়ে কথা বলেছিল। যদিও এই সময় আলোচনায় তেমন একটা অগ্রগতি হয়েছে বলে খবর নেই। এরপর মধ্যপ্রাচ্যের আরেকটি প্রভাবশালী দেশ কাতারের সঙ্গেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা যাচ্ছে। তবে পাশাপাশি এটাও ঠিক, শেখ হাসিনা নিজে এখনো কোনো দেশে লিখিত আবেদন করেনি। যুক্তরাজ্য বা আমেরিকায় তো নয়, এইসব দেশগুলিতেও না। তার হয়ে এবং তার মৌখিক সম্মতির ভিত্তিতে যাবতীয় কথাবার্তা ভারত সরকারই চালাচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি তৃতীয় কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়, তাহলে কোন পাসপোর্টে তিনি দিল্লি থেকে সেখানে সফর করবেন? ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বিবিসিকে বলেছে, এটা কিন্তু বড় কোনো সমস্যা নয়। বাংলাদেশ সরকার যদি তার পাসপোর্ট বাতিলও করে দিয়ে থাকে, ভারত সরকারের ইস্যু করা ট্রাভেল ডকুমেন্ট বা পারমিট দিয়েই তিনি অনায়াসে তৃতীয় দেশে যেতে পারবেন। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, সীমান্তে ভারতীয় চোরা কারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি। পঞ্চগড় সীমান্তে ভারতীয় চোরা কারবারির দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে 18 ব্যাটালিয়নের বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে জেলার মিস্ত্রিপাড়া সীমান্তে ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে 18 ব্যাটালিয়নের বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোসেদ এক প্রেস বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিবৃতিতে জানা যায়, ভারত থেকে কয়েকজন চোরা কারবারি বাংলাদেশ সীমান্তে জড়ো হয়ে অবৈধ মালামাল পাচার করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার 418/11S বোদাপাড়া নামক স্থানে অবস্থান করেন। রাত 1:30টার সময় ভারতীয় কয়েকজন চোরা কারবারি মাথায় বস্তাভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। ওই সময় ভারতীয় চোরা কারবারিরা ধারালো অস্ত্র প্রদর্শন করে বিজিবির টহলদারের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় টহলদার প্রাথমিক সতর্কতা হিসেবে এক রাউন্ড ফাঁকা গুলি করে। এতেও ভারতীয় চোরা কারবারিরা ভয় না পেয়ে বিজিবি টহলদারের দিকে এগিয়ে আসতে থাকলে পরে চোরা কারবারিদের দিকে অবস্থান লক্ষ্য করে আরো 2টি রাউন্ড গুলি চালালে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় চোরা কারবারিদের ফেলে যাওয়া 94 বোতল ভারতীয় ফেসিডেল উদ্ধার করে বিজিবি। 18 ব্যাটালিয়নের বিজিবির ভারপ্রাপ্ত অধিকার মেজর রিয়াদ মোসেদ বলেছেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু ভারতীয় চোরা কারবারি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে অবৈধ মালামাল নিয়ে সীমান্ত পারাপার করছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে চোরা কারবারিরা ভয় না পেয়ে ধারালো অস্ত্র প্রদর্শন করলে প্রাথমিক সতর্কতা হিসেবে তাদেরকে লক্ষ্য করে বিজিবি গুলি ছোড়ে। এতেও তারা ভয় না পেয়ে এগিয়ে আসতে থাকলে পরে 2 রাউন্ড গুলি করা হয়। এতে তারা ভারতের অভ্যন্তরে চলে গেলে সেখানে তল্লাশি চালিয়ে 94 বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, 5 তারকা হোটেলে ইন্টারকন্টিনেন্টালেও ছিল আয়না ঘর।
ঢাকার সবচেয়ে বিলাসবহুল 5 তারকা হোটেলে ইন্টারকন্টিনেন্টালের ভেতরেও ছিল আয়না ঘর। সেখানে নির্যাতন করে কর্মচারীদের চাকরি থেকে ইস্তফার চিঠিতে স্বাক্ষর দিতে বাধ্য করা হতো। শুক্রবার ঢাকা রিপোর্টস ইউনিটের সাগর রুনি মিলায়তনের সংবাদ সম্মেলনে হোটেলটির চাকুরিরত অভিযোগ করেন। চাকুরিচ্যুতদের পক্ষে নূরজামান বলেন, রাজধানী শাহবাগে অবস্থিত 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছিল আয়না ঘর। সেখানে কর্মচারীদের নির্যাতন করে চাকরি থেকে ইস্তফার চিঠিতে স্বাক্ষর দিতে বাধ্য করা হতো। অনেকে নির্যাতনের পর ডিবির হাতে তুলে দেওয়া হতো। কোনো কর্মচারী ন্যায্য পাওনা চাইলেই নেমে আসতো নির্যাতনের খড়গ। কোনো কর্মচারী 3-4 মাস করে বেতন ভাড়া পাচ্ছিলেন না। হোটেলটির দ্বিতীয় তলার প্রশাসনিক ব্লকে ওই নির্যাতন কক্ষ বা আয়না ঘর রয়েছে। প্রতিষ্ঠানটির এমডি, জিএম, এইচআর ডিরেক্টরেট সহ অন্যান্য কর্মকর্তারা কর্মচারীদের নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা বললেন মির্জা ফখরুল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সরকার পতন পর্যন্ত যুগপৎ আন্দোলনের জন্য জোট ছিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষ্য মতে এই মুহূর্তে কোনো জোট নেই। আমাদের যে জোট ছিল আন্দোলনের জন্য জোট, সেটা অনেক আগেই অকার্যকর হয়ে গেছে। এটা এখন কোনো কাজ করে না। অনেক আগে আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রোগ্রাম ঠিক করে যুগপৎ আন্দোলন করেছি সরকার পতন অবধি। এটা এখন বলবৎ নেই। শুক্রবার দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত ইসলামীর সঙ্গে জোট নিয়ে এই মন্তব্য করেছেন মির্জা ফখরুল। ফখরুল আরো বলেন, অন্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা অব্যাহত রেখেছি, কারণ এখন কেয়ারটেকার সরকার আছে, এরপর নির্বাচন আছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা বজায় রাখছি, এটা জরুরি। এই মুহূর্তে আমাদের কোনো জোট নেই, আমরা জোটবদ্ধ নই। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার। এটি নির্বাচিত সরকার থেকে আরেকটি নির্বাচিত সরকারের হতে যে সময় দরকার, এটি কোনো নির্বাচিত সরকার নয়, এটি একটি সিলেক্টেড সরকার। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিবকে নিয়ে সমালোচনার ঝড়। জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক রয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। তার অনুপস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মোহাম্মদ ডক্টর ওয়াইলুস রহমান খানকে জুমার নামাজ পড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে তথ্য নিশ্চিত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু হামিদ জামাদার। এদিকে ওয়াবাদুল রহমান খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি শেখ মুজিব 15ই আগস্ট শহীদ শব্দ নিয়ে কথা বলেছেন। পরে বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ওয়ালিউর রহমান খান বলেন, বঙ্গবন্ধু একেবারেই জানতেন না ঘুম থেকে উঠেছেন, পরে তাকে মেরে ফেলা হয়েছে। তার সঙ্গে অন্যরা তার প্রচলিত আইনে বা শরিয়া আইনে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত নন, তাদের হত্যা করা হয়েছে, তাহলে তারা শহীদ। আর অন্য দৃষ্টিতে সেখানে অবলা নারী ছিলেন, মাসুম বাচ্চা শিশু ছেলে রাসেল ছিলেন, তাকে হত্যা করার কোনো আইন নেই বা কোনো বৈধতা নেই। মানবতার কোনো স্তরেই এটা পড়ে না। তিনি আরো বলেন, আজ পর্যন্ত আমার আগে আরো অনেকে এই ঘটনার সাক্ষী, ইতিহাস জানা লাখ লাখ আলেম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কোনো আলেম কিন্তু এ বিষয়ে কোনো দলিল দিয়ে সমর্থন করে না। কোনো আলেম, কোনো ইসলামী দল বা কোনো সাধারণ ইসলামপন্থী কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত না, সমর্থনও করেনি। কোনো আলেম কিন্তু এটা নিয়ে কোনো কলমও লেখেনি। আমিও সেই সুরেই কথা বলছি, আমি নতুন কিছু বলছি না। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে যে কারণে পদত্যাগ করলেন সোহেল তাজ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সেখানে তার স্বরাষ্ট্রমন্ত্রী পদে পদত্যাগ থেকে বিষয়টি উঠে আসে। তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ ছিল অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার বিরুদ্ধে আমার প্রতিবাদ। সুতরাং একজন পদত্যাগ করার চেয়ে বড় প্রতিবাদ তো হতে পারে না। আমি নীরবে পদত্যাগ করে সরে গিয়েছিলাম, মেসেজ তো ছিল। মর্নিং সংস্থা ডে উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য ছিল, আমার দল একটি নির্বাচনী ইস্তেহার দিয়েছিল যেটার নাম ছিল দিন বদলের সনদ। দিন বদলের সনদটা ছিল এক্স্যাক্টলি আজকে ছাত্ররা যেটা নিয়ে আন্দোলন করছে এবং মুক্তিযুদ্ধ করে যে লাখ লাখ শহীদ রক্ত দিয়েছিলেন, সেই স্পিরিটটাই ছিল দিন বদলের সনদে। তাজ বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম বাংলাদেশকে পরিবর্তন করব, একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, প্রতিষ্ঠানগুলোকে ঠিক করব, ইনস্টিটিউশনগুলিকে মজবুত করব, আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, আমাদের প্রশাসনে কোনো রাজনীতি হবে না, পুলিশ উন্মুক্ত একটি পেশাদার বাহিনী হিসেবে, আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে কাজ করবে। তিনি আরো বলেন, আমি চেয়েছিলাম রাজনৈতিক প্রভাব মুক্ত একটি রাজনৈতিক কালচার গড়ে তুলব, যেটাই আমাদের ভবিষ্যতের চাবিকাঠি হবে। কিন্তু আমি যখন দেখলাম আমরা সেই পথে যাচ্ছি না, কারণ এটাই আমি বলছি, মর্নিং শোজ দ্বারে সকালেই বলে দেয় দিন কেমন হবে।
এদিকে আরেকটি নিউজ হচ্ছে, এখনো চূড়ান্ত বিজয় আসেনি, বাংলার আকাশে শকুন উঠছে জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে এখনো চূড়ান্ত বিজয় আসেনি, আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে, এটাকে চূড়ান্ত বিজয় ভাবার সুযোগ নেই। বাংলার আকাশে এখনো শকুন উঠছে, এজন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলো মোকাবিলা করতে হবে। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বিগত স্বৈরশাসক প্রায় সব রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, তারা জামায়াত সহ সকল বিরোধী রাজনৈতিক দলকে শেষ করে দেওয়ার উদ্যোগ নেওয়ার পাশাপাশি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল। এই অবস্থায় জনগণ বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে, তাদের কাজ বিগত সরকারের ধ্বংস করা প্রতিষ্ঠানগুলো মেরামত করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। আমরা তাদের সে সময় দিতে প্রস্তুত। জামায়াত আমির বলেন, পতিত স্বৈরাচারের আমলে সবার আগে আঘাত এসেছিল বিডিআর এর ওপর। সেই ঘটনা যারা ঘটিয়েছে তারা এখনো শনাক্ত বিচারের আওতায় আসেনি। এর মাধ্যমে সেনাবাহিনী ও বিডিআর দুটোই বাহিনীকে ধ্বংস করা হয়েছিল। তিনি বলেন, সরকার জামায়াত নিষিদ্ধের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল, আমরা তাদের ফাঁদে পা দিইনি। আমরা ধৈর্য ধারণ করেছি, আল্লাহর সহায়তা চেয়েছি, আল্লাহর আমাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছেন। 1 মাস আগে যা কল্পনা করিনি, আল্লাহ সেই উপহার আমাদের দিয়েছেন।